আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের পরিমিতি অধ্যায়ের 16.3 নং সমাধান করব। দেখো 16.3 নং এর একে কি বলা আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো বৃত্তচাপ কোনটা সেটা তোমাদের আগে একটু জানতে হবে। তো আমরা একটা বৃত্ত আনুমানিক এঁকে নিলাম, ঠিক আছে। এখানে দেখো, এটা তোমরা জানো যে এটা বৃত্তের কেন্দ্র, তাই না? আর এই যে ধরো এটা কি, এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আর এখান দিয়ে যদি আমি আরেকটা ব্যাসার্ধ আঁকি, ধরো আরেকটা ব্যাসার্ধ আঁকলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এবং এ এখানে দিলাম বি। এই যে এ থেকে বি পর্যন্ত যে বৃত্তের চারপাশের দৈর্ঘ্যকে কি বলা হয়? চারপাশের দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। আমরা জানি যখন একটা বর্গ আঁকি বা একটা যে কোনো চতুর্ভুজ আঁকি, সেটার চার বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। আর এই বৃত্তের ক্ষেত্রে চার বাহুর মানে চার পাশের যোগফলকে বলা হয় পরিধি। এই পরিধির যে একটা অংশ, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই অংশটুকু, এটাকে বলা হয় বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য। আর এইখানে যে কোণটা আছে, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। আর এইখানে যে সবটুকু জায়গা আছে এ ও বির ভিতরে, এটাকে বলা হয় বৃত্তাংশ। আর বৃত্তাংশের ক্ষেত্রফলও তোমাদের এখানে বের করতে হবে। আর বৃত্তচাপের দৈর্ঘ্য এ বির মানও এখানে তোমাকে বের করতে হবে। এবং কোনো কোনো সময় তোমাকে এই যে কোন কোণের মানও তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এই ছিল সংক্ষিপ্ত বোঝানো। আমরা অঙ্ক করব এবং পরবর্তীতে আরও সুন্দর করে সব কিছু বুঝে নিব। দেখো 1 নং এর সমাধান। যেহেতু আমাদের চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তো চাপের একটা সূত্র রয়েছে, বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা আমরা অঙ্কে সরাসরি করে দিব, ঠিক আছে। তাহলে তোমরা ওইখান থেকে পরে শিখে নিবে। তো দেখো, আমরা লিখতে পারি যে মনে করি বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 330 ডিগ্রি। এটা আমরা লিখে নিতে পারি যে মনে করি, দেখো মনে করি আমরা এটাও লিখতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ থিটা সমান 30 ডিগ্রি, এটাও লিখতে পারি। অথবা সরাসরি লিখতে পারি যে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ, মনে করি বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। থিটা সমান কত ডিগ্রি? থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবং বৃত্তের ব্যাস, দেখো বৃত্তের ব্যাস এই ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবং ও থেকে যদি আমরা এদিকে টেনে নিয়ে আসি, তাহলে সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত হলো বৃত্তের ব্যাস, ঠিক আছে। অর্থাৎ আরেকটু তোমাদেরকে দেখাই, এই যে কেন্দ্র, এই কেন্দ্রগামী যে যেটা আছে, এটা হলো বৃত্তের ব্যাস। অর্থাৎ এই এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, মানে এ বি যে রেখাটা আছে এই পাশ থেকে ওই পাশ কেন্দ্র দিয়ে চলে গেছে, সেটা হলো বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস আমরা জানি ও থেকে বি পর্যন্ত ব্যাসার্ধ আর, তাহলে এদিকেও তো সমান হবে ও থেকে এ পর্যন্ত আর, তাহলে 2r। এবং বৃত্তের ব্যাস 2r সমান হচ্ছে 126 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমাদের লাগবে কি, আর এর মান লাগবে, মানে ব্যাসার্ধের মান লাগবে। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, বা আর ইকুয়াল এই 2 গুণ আকারে আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে। এত সেন্টিমিটার সমান হচ্ছে 50, আর 26কে 2 ভাগ করলে 13, 50 আর 13 হচ্ছে 63। তো এটাকে 63 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে আর এর মান পাইলাম আমরা 63 সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা করে ফেলব। আমরা জানি না লিখে সুতরাং লিখলেও হবে। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, দেখো আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হচ্ছে, এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে এই যে
পরিধির সূত্র তোমরা জানো যে পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এটা হলো বৃত্তের পরিধির সূত্র। তো পরিধির একটা অংশই কিন্তু বৃত্তের চাপ, তাই না? তাহলে এটা বের করার জন্য এখানে টেকনিকটা হচ্ছে এটার সাথে জাস্ট তুমি থিটা বাই 360 ডিগ্রি গুণ করে দিবা। এটার সাথে তুমি গুণ করে দিবা থিটা বাই 360 ডিগ্রি। এখন এই 2 দিয়ে যদি আমরা 360কে কাটি তাহলে হবে 180 ডিগ্রি, আর থিটা উপরে গুণ হয়ে হবে পাই আর থিটা। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে পাই আর পাইটা এখানে দিয়ে দিই আমরা, পাই থিটা আর অথবা পাই আর থিটা। আচ্ছা, এটা একটা লিখলে হয়, তারপর আমরা একটু সাজিয়ে লিখি। হ্যাঁ, আমরা লিখব পাই আর থিটা। এটা কি তোমাদের শুনতে বা মুখস্থ হইতে সুবিধা হবে, পাই আর থিটা, আর নিচে হচ্ছে 180। ঠিক আছে, এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র। এত একক ইকুয়াল, এখন আমরা শুধু মান বসাবো। দেখো পায়ের মান হচ্ছে 3.1416, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা হলো পায়ের মান, আবার বেরও করা যায় ক্যালকুলেটর দিয়ে। তো ক্যালকুলেটর আবার পায়ের হচ্ছে থাকলে থাকতেও পারে, আমি খেয়াল করিনি। দেখো, তো পায়ের মানটা হচ্ছে 3.1416 মুখস্থ রাখবা, গুণ আর আছে আর এর মান কত, এই দেখো 63 সেন্টিমিটার, আমরা 63 দিয়ে দিলাম, তারপরে গুণ কি, এটা হলো থিটা, তো থিটার মান কত 30 ডিগ্রি, এই যে আমরা লিখলাম 30, আর নিচে আছে 180। ঠিক আছে, এখন আমরা কি করব, দেখো এই উপরের সবগুলাকে একসাথে গুণ করে দিব। দেখো ক্যালকুলেটরে একটু খেয়াল রাখো যে আমরা সবগুলোকে একসাথে গুণ করব। 3.1416 গুণ হচ্ছে 63, তারপরে গুণ হচ্ছে 30, সবগুলোকে গুণ করলে হবে 5937.624, 5937.624। এটাকে ভাগ দিব আমরা 180 দিয়ে, এটাকে এখন 180 দিয়ে ভাগ দিয়ে দেও, তাহলে হবে আমাদের 32.9868। আমরা নিব 32.99 সেন্টিমিটার। দেখো এইখানে আমরা সেন্টিমিটার লিখে দেব, সূত্রের সময় একক লিখতে হয়, তারপরে যা আছে মানে সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার, মিটার দেওয়া থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, তো এত সেন্টিমিটার। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদেরকে কি বের করতে বলছে, বলছে যে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 32.99 সেন্টিমিটার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। দেখো আমাদেরকে 2 নংয়ে বলেছে প্রতি মিনিটে 66 মিটার বেগে এক সমস্ত 2 ভাগের 1 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। প্রথমত আমরা লিখব যে দেওয়া আছে ঘোড়ার বেগ, ঠিক আছে, ঘোড়ার বেগ কত 66 মিটার, ঘোড়ার বেগ হচ্ছে 66 মিটার প্রতি মিনিটে। ঠিক আছে, তাহলে সে 1 মিনিটে, অর্থাৎ প্রতি মিনিট মানে 1 মিনিটে সে 66 মিটার যেতে পারে। ঠিক আছে, এখন সে ধরো এটা একটা মাঠ বৃত্তাকৃতির। হ্যাঁ, এখন ঘোড়াটি এখান থেকে দৌড় শুরু করছে, তো দৌড়াতে 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 সে 1.5 মিনিট এখানে পৌঁছাইছে। তো তার ব্যাগ ছিল কিন্তু প্রতি মিনিটে হচ্ছে 66 মিটার, যেহেতু তার প্রতি মিনিটে 66 মিটার তার ব্যাগ ছিল, তাহলে সে 1.5 মিনিটে এখানে পৌঁছেছে। তার মানে 1.5 মিনিটে সে কত মিটার গেছে, ওই মিটারটাই হলো এটার কি পরিধি, এই বৃত্তের কি পরিধি। আবারও বোঝাচ্ছি, দেখো ঘোড়াটির গতিবেগ হলো প্রতি মিনিটে 66 মিটার। এখন একটা মাঠ তার সম্পূর্ণ ঘুরে আসতে, একটা বৃত্তাকৃতির মাঠ ঘুরে আসতে তার সময় লাগছে হচ্ছে 1.5 মিনিট। তাহলে তার গতিবেগ তো কত মিনিটে 66 মিটার, তাই না? তাহলে 1.5 মিনিটে সে কতটুকু যাবে, আরও 66-এর অর্ধেক যাবে, তাই না? তাহলে কত হবে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মাঠের পরিধি মানে হচ্ছে মাঠের চারপাশের দৈর্ঘ্য।
মাঠের পরিধি 2πr, অথবা আমরা লিখতে পারি সুতরাং মাঠের পরিধি সমান হচ্ছে এই যে সে 1 মিনিটে গেছে 66 মিটার, সে মাঠটা অতিক্রম করতে তার লাগছে 1.5 মিনিট। এই যে দেখো তার মাঠটা অতিক্রম করতে সময় লাগছে হচ্ছে 1.5 মিনিট, অর্থাৎ 1/2 মিনিট। তাহলে মাঠের পরিধি এত কি মিটার, অর্থাৎ 1 মিনিটে যায় 66 মিটার, তাহলে 1.5 মিনিটে কতটুকু যাবে? এই যে 66 গুণ এই সমস্ত ভাঙাও 2, 2 কে 2 আর 1 3, 2 দিয়ে কাটলে হবে 33, তাই না? এখন 3 দ্বারা 33 কে গুণ করলে হবে 3 × 3 = 90 আর 3 × 9 99 মিটার। সহজভাবে বুঝো, সে যেহেতু 1 মিনিটে 66 মিটার যেতে পারে, 66 মিটার যেতে পারে, তাহলে 1.5 মিনিটে সে কতটুকু যেতে পারবে? 99 মিটার। আর ঘোড়াটির এই সম্পূর্ণ মাঠটা ঘুরে যেতে 1.5 মিনিট সময় লাগছে, তার মানে এই সম্পূর্ণ মাঠটির মিটার হলো 99 মিটার। এটার দৈর্ঘ্য হলো বা পরিধি হলো 99 মিটার। তো আমরা জানি আবার মাঠের পরিধির সূত্র কি? 2πr, তাই না? তাহলে প্রশ্নমতে দিয়ে আমরা লিখতে পারি, প্রশ্নমতে, ঠিক আছে? দেখো প্রশ্নমতে অথবা সুতরাং দিয়েও লিখতে পারবো যে মাঠের পরিধির সূত্র হচ্ছে 2πr। 2πr সমান পরিধি যেহেতু 2πr, আবার পরিধি সমান আমরা বের করে নিছি 99, এই 99 লিখবো, এটা সমান, বা আমাদেরকে বের করতে বলছে হচ্ছে মাঠের ব্যাস। তো ব্যাস আমরা জানি যে একটা বৃত্তের এইটুকু হলো ব্যাসার্ধ, আর এইটুকু সম্পূর্ণ টান দিলে হলো ব্যাস, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হলো ব্যাস। এইটুকু হলো আর, এইটুকু আর, আর সম্পূর্ণটা মিলায় হলো 2r, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে 2 এবং r রেখে দিব, এটাই ব্যাস। উপরে 99 গুণ আকারে আছে হচ্ছে এখানে পাই, পাইটা নিচে চলে যাবে, ঠিক আছে? সমান এই যে 99 আর নিচে পায়ের মান 3.1416। এখন আমরা 99কে এটা দিয়ে ভাগ করে দিব। দেখো আমরা 99কে ভাগ করে দিচ্ছি, 99 ভাগ 3.1416, তাহলে আমাদের থাকবে হচ্ছে দেখো 31.513 মিটার প্রায়, ঠিক আছে? তাহলে মাঠের ব্যাস, সুতরাং মাঠের ব্যাস 31.513 মিটার প্রায়। এটি হলো উত্তর। তো আশা করি তোমরা 2 নং প্রশ্নটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। দেখো আমাদেরকে 3 নংয়ে বলেছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আচ্ছা, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় থিটা। তো ধরো আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এই যে একটা বৃত্ত এঁকে নিলাম। এখন এটার ব্যাসার্ধ হচ্ছে এই যে এটার মান হলো r, অর্থাৎ r সমান হচ্ছে 21 মিটার, ঠিক আছে? এখন এটার বৃত্তাংশের ক্ষেত্রফল ধরো আমরা এই যে এইটুকু দিলাম, এইটুকু হলো বৃত্তচাপ, আর হচ্ছে এটা হলো ও, হচ্ছে কেন্দ্র ধরে নিলাম। তো ও থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ 21 মিটার, এবং বৃত্তাংশের ক্ষেত্রফল মানে এই যে অংশটা আছে এ ও বি, এই যে সম্পূর্ণ অংশটা আছে এটাকে বলা হয় বৃত্তের অংশ, এবং এটার ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফলের সূত্রটা আমি তোমাদেরকে অঙ্কের মধ্যে লিখে দিব, তোমরা মুখস্থ করে নেবে। আর এই বৃত্তাংশের ক্ষেত্রফল যেহেতু 77 দেওয়া আছে, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল দিয়েই আমাদেরকে এই থিটার মান, এখানে যে থিটার মানটা হবে সেটা বের করতে হবে, মানে কোণের মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r সমান 21 মিটার, ঠিক আছে? তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r = 21 মিটার, ঠিক না? তারপর হচ্ছে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এবং বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ
উৎপন্ন কোণ থিটা, উৎপন্ন কোণ সমান হলো থিটা। আমরা এই থিটার মান বের করব। আমাদেরকে বলছে যে বৃত্তচাপটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো, আর বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণটাই হলো থিটা। থিটার মান বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল 77 মিটার। এটাও আমরা দেওয়া আছে দিয়ে লিখতে পারি, অথবা আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল লিখতে পারি। দেখো, আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান হচ্ছে, আচ্ছা তুমি তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানো তাই না? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক, তাই না? তো এইখানেও আমরা পাই আর স্কোয়ারে দিব পাই আর স্কোয়ার, কিন্তু এটার সাথে গুণ করে দিব হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি, আর এখানে আমরা পাই আর স্কোয়ার দিয়ে দেব এত বর্গ একক। তাহলে এটা হয়ে যাবে বৃত্তাংশের ক্ষেত্রফল। এটা হচ্ছে সহজভাবে মনে রাখার জন্য আমি এইভাবে লিখলাম। তুমি লিখতে পারো উপরে এই পাই আর স্কোয়ারকে উপরে নিয়ে আসা যাবে, তাহলে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। এটা হলো বৃত্তের কি বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র। এখন বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র আমরা পেলাম, আবার বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি শর্ত মতে অথবা প্রশ্ন মতে। হ্যাঁ, দেখো আমরা লিখলাম শর্ত মতে, এই যে থিটা, তারপর হচ্ছে পাই আর স্কোয়ার একসাথে লিখলাম, আর নিচে হচ্ছে 360 ডিগ্রি সমান হচ্ছে 77। ঠিক আছে, এখন আমরা এখান থেকে থিটার মানটা জাস্ট বের করব, বা আমরা প্রথমে আর গুণন করে নিব, অর্থাৎ এখানের লব এখানের হর, এখানের হর 1 দ্বারা গুণ করলে এটাই হবে, অর্থাৎ থিটা পাই আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 77 এবং 360কে আমরা গুণ করে দিব। দেখো 77 এবং গুণ 360 গুণ করে দিলে হবে আমাদের হচ্ছে 27720 হবে হচ্ছে আমাদের, দেখো 27720। বা এখন আমরা এখানে কি করব, যেহেতু আমরা থিটার মান বের করব, তাহলে থিটা এখানে রেখে দিব, ওই 27720 আমাদের উপরে থাকবে, আর পাই আর স্কোয়ার নিচে চলে যাবে, পাই আর স্কোয়ার নিচে চলে যাবে। এখন পাই আর এটার মান আমরা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা এখানে একটু সমাধান করি। বা থিটা সমান হচ্ছে 27720, আর নিচে হচ্ছে পায়ের মান 3.1416 গুণ হচ্ছে আর স্কোয়ার, আর এর মান কত 21, তাহলে 21 এর উপরে স্কোয়ার দিতে হবে, ইকুয়াল উপরে 27000, দেখো আমরা লিখবো 720, আর নিচে এই যে 21কে আমরা বর্গ করব, সরাসরি করে দিচ্ছি। দেখো 21কে আমরা যদি পাওয়ার করি তাহলে কত হবে 441, তো এটাকে পাওয়ার করলে 441 হবে, এটার সাথে সরাসরি আমরা গুণ করে দেখিয়ে দিচ্ছি। 3.1416 গুণ 3.1416, দেখো 3.1416 গুণ করলে হবে আমাদের 1385.4456। ঠিক আছে, এখন এটাকে তুমি ভাগ করে দাও, তাহলে থিটার মানটা পেয়ে যাবা। অর্থাৎ আমরা এখন ভাগ করছি, দেখো 27720 ভাগ করব আমরা 1385.4456, তাহলে আমাদের হলো 20.008 এই পর্যন্ত নিলে হবে। এত অঙ্কটা কিভাবে দেওয়া আছে, দেখো অঙ্কটা মিটারে দেওয়া আছে, তাই না? আর এইখানে যে আমরা সূত্রটা লিখেছিলাম বর্গ একক, কিন্তু এককের জায়গায় যেটা দেওয়া থাকবে মিটার থাকলে মিটার, সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে এত মিটার প্রায়, আমরা প্রায় কথাটা উল্লেখ করে দিব। এটাই হলো ওই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন, এই যেখানে কোণটা এটা হলো 20.008 ডিগ্রি, এত ডিগ্রি, সরি এখানে মিটার হবে না, যেহেতু আমাদের কোণের মান বলছে, কোণের মান মিটারে হয় না, ডিগ্রিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা একটু তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। দেখো আমরা এখানে সুন্দর করে লিখব যে সুতরাং বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ, সুতরাং বৃত্তচাপটির
কেন্দ্রে উৎপন্ন কোণ 20.008 ডিগ্রি প্রায়। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।